পশ্চিমবঙ্গের অর্থনীতির হালটা ঠিক কেমন? সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট বেরিয়েছে, আর তাতে রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে বেশ কিছু চিন্তা করার মতো তথ্য উঠে এসেছে। তো চলুন, এই যে ঋণের পাহাড় জমেছে, এর গভীরে গিয়ে একটু তলিয়ে দেখা যাক আসলে ঘটনাটা কী। আচ্ছা, যদি হঠাৎ করে কেউ বলে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মাথায় ৬৬,০০০ টাকার একটা লোন চেপে আছে, তাহলে কেমন লাগবে? শুনতে একটু অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই কিন্তু এখনকার বাস্তব। আরবিআই লেটেস্ট ডেটা বলছে রাজ্যের প্রত্যেক নাগরিকের উপর মানে মাথাপিছু ঋণের বোঝাটা এখন ঠিক ৬৬,০০০ টাকা। তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। মানে এই যে ঋণের বোঝা, এর আসল আকারটা ঠিক কতটা বড় সেটা আগে বুঝতে হবে। দেখুন, সময়ের সাথে সাথে এই ঋণের পরিমাণটা কিভাবে বেড়েছে সেটা দেখলেই কিন্তু ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। ২০১১ সালের কথা ভাবুন, যখন বর্তমান সরকার ক্ষমতায় আসে, তখন রাজ্যের মোট ঋণ ছিল প্রায় ১.৯ লক্ষ কোটি টাকা। আর এখন ২০২৪-২৫ অর্থবর্ষে এসে সেই অঙ্কটা কোথায় দাঁড়িয়েছে জানেন? প্রায় ৬.৫৮ লক্ষ কোটি টাকা। মানে মাত্র ১৪ বছরে ঋণের বোঝাটা ৩ গুণেরও বেশি বেড়ে গেছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা, অন্য বড় রাজ্যগুলোর তুলনায় পশ্চিমবঙ্গ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? দেখুন, মোট ঋণের অঙ্কের দিক থেকে যদি দেখি, তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু ৪ নম্বরে, মানে তামিলনাড়ু বা উত্তরপ্রদেশের মতো রাজ্যের মোট ঋণ এর থেকেও বেশি। কিন্তু এখানেই আসল গল্পটা শেষ হচ্ছে না। আসল ব্যাপারটা লুকিয়ে আছে মাথাপিছু ঋণের হিসেবে। যেমন ধরুন উত্তরপ্রদেশের কথা, ওদের জনসংখ্যা পশ্চিমবঙ্গের প্রায় ডাবলেরও বেশি, তাই না? তো ওদের মোট ঋণ বেশি হলেও যখন সেটা মাথাপিছু ভাগ করা হচ্ছে, তখন প্রত্যেক মানুষের ওপর বোঝাটা দাঁড়াচ্ছে মাত্র ৩১,০০০ টাকা। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই অঙ্কটাই হল ৬৬,০০০ টাকা। মানেটা কি দাঁড়ালো? সোজা কথায়, উত্তরপ্রদেশের একজন নাগরিকের তুলনায় পশ্চিমবঙ্গের একজন নাগরিকের মাথায় ঋণের বোঝাটা দ্বিগুণেরও বেশি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, এই টাকাটা আসছে কোথা থেকে আর যাচ্ছেই বা কোথায়? চলুন এই টাকার পথটা একটু অনুসরণ করা যাক। তো সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে এত এত টাকা, এটা শেষমেশ যাচ্ছে কোথায়? আর এই তথ্যটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। রাজ্য সরকার ট্যাক্স বা অন্যান্য জায়গা থেকে যা আয় করে, তার প্রায় ৪২% চলে যাচ্ছে পুরনো লোনের সুদ মেটাতে। একবার ভাবুন ব্যাপারটা, রাজ্যের মোট আয়ের প্রায় অর্ধেকটাই চলে যাচ্ছে শুধু সুদ দিতে। আসল টাকা শোধ করা তো অনেক দূরের কথা। এই বিপুল খরচের একটা বড় অংশ কিন্তু যাচ্ছে বিভিন্ন সামাজিক প্রকল্পে। যেমন ধরুন, শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথাই যদি বলি, বছরে বরাদ্দ প্রায় ১৯,৩৮৫ কোটি টাকা। এর সাথে তো মাদ্রাসা শিক্ষা, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলো আছেই, যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। এখন এই প্রকল্পগুলো সামাজিক সুরক্ষার দিক থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাও সত্যি যে এর জন্য যে বিপুল পরিমাণ টাকা খরচ হচ্ছে, সেটা রাজ্যের কোষাগারের ওপর একটা বড়সড় চাপ তৈরি করছে। ব্যাপারটা শুধু এই প্রকল্পগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, আরও বেশ কিছু কারণ আছে। যেমন রাজ্যের নতুন শিল্প সেভাবে আসছে না, উল্টে গত ১ দশকে নতুন কোম্পানির সংখ্যা কমে গেছে। শিক্ষিত বেকারত্বের হারও জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ। আবার দেখুন, ২০১১ সালে যখন সরকার বদল হয়, তখন উত্তরাধিকার সূত্রে প্রায় ২ লাখ কোটি টাকার একটা দেনা তো ছিলই, তার উপর লোকসানে চলা সরকারি সংস্থাগুলোকে বাঁচিয়ে রাখতেও তো প্রচুর টাকা ঢালতে হচ্ছে। আর সবথেকে বড় যে সমস্যাটা, সেটা হলো পুরনো লোন শোধ করার জন্য আবার নতুন করে লোন নিতে হচ্ছে। এটা একটা দুষ্টু চক্রের মতো হয়ে গেছে। এই সব কিছু জানার পর স্বাভাবিকভাবেই মনে সবচেয়ে বড় প্রশ্নটা আসছে, পশ্চিমবঙ্গ কি তাহলে দেউলিয়া হওয়ার দিকে এগোচ্ছে? এই প্রশ্নের উত্তরটা পেতে অর্থনীতিবিদরা একটা বিশেষ ইন্ডিকেটর ব্যবহার করেন। এটাকে বলা হয় ডেট টু জিএসডিপি রেশিও। সহজ ভাষায় যদি বলি, এর মানে হলো একটা রাজ্যের অর্থনীতির সাইজের তুলনায় তার মোট ঋণের পরিমাণটা কত। মানে এই রেশিওটা দেখলেই বোঝা যায় যে রাজ্যের ঋণ শোধ করার ক্ষমতা ঠিক কতটা আছে। সাধারণত একটা নিয়ম আছে, এই রেশিওটা যদি ৩০%-এর নিচে থাকে, তাহলে সেটাকে নিরাপদ বলে মনে করা হয়। যদি ৩৫%-এর কাছাকাছি চলে যায়, তাহলে সেটা ঝুঁকিপূর্ণ। আর যদি ৪০% পেরিয়ে যায়, তাহলে তো সেটাকে একটা বিপদ সংকেত হিসেবেই দেখা হয়। তাহলে পশ্চিমবঙ্গ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? রাজ্যের এখনকার ডেট টু জিএসডিপি রেশিওটা হলো প্রায় ৩৫%, মানে একদম ওই ঝুঁকিপূর্ণ জোনের মধ্যেই। তাহলে সবটা মিলিয়ে শেষমেশ ছবিটা কি দাঁড়াচ্ছে, আর এখান থেকে এগোনোর পথটাই বা কী? দেখুন, মূল কথাটা হলো, রাজ্য কিন্তু এখনও দেউলিয়া হয়ে যায়নি। তবে সরকার যদি এই বিষয়টাতে এখনই নজর না দেয়, তাহলে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে সেদিকেই এগোতে পারে।
তার মানে অবস্থাটা গুরুত্বপূর্ণ কিন্তু এখনও হাতের বাইরে চলে যায়নি। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়াচ্ছে। একদিকে ঋণের বোঝা বাড়িয়ে চলেছে, আর অন্যদিকে শিল্পের গতিশ্লথ। এইরকম একটা পরিস্থিতিতে একটা সুরক্ষিত ভবিষ্যতের জন্য রাজ্যের ঠিক কোন অর্থনৈতিক পথে এগোনো উচিত বলে মনে হয়?